আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বিডিআর পিলখানার রিপোর্টটা বের হয়েছে। আলম ফজলুর রহমান স্যার, তার প্রতি আমরা যে ভরসাটা রেখেছিলাম, ওনাকে যখন এই কমিশনটা দেওয়ার ব্যাপারে, কমিশনের প্রধান হিসেবে দেওয়ার ব্যাপারে অ্যাকচুয়ালি আমরা 100% স্যাটিসফাইড এখনই বলবো না, কারণ দেয়ার আর সাম ফিউ গ্রে এরিয়া যেটা নিয়ে আমি কথা বলবো। অন্যথায় উনি অ্যাকচুয়ালি একটা খুব আপাতত দৃষ্টিতে আমার যতটুকু মনে হচ্ছে 100% যখন তদন্ত রিপোর্টটা পড়তে পারবো আমি 100% আমি এখনো পাইনি, কিছু পেয়েছি অলরেডি। আমার ফেসবুক পোস্টে দেখতে পাবেন যাদের নামীয় তালিকা যেটা দেওয়া হয়েছে, সেই নামীয় তালিকা মিলিটারি অফিসার যারা ছিল, এতদিন আমরা এই নামগুলো শেয়ার করতাম, ছবিগুলো শেয়ার করতাম, তখন মোটামুটি একদল ঝাঁপিয়ে পড়তো যে গুজব ছড়াচ্ছি। আমি সবাই জানেন যে আমি টোটাল 4 পর্বে এবং 2-3টা খুচরা এপিসোড লিখেছি বিডিআর পিলখানা নিয়ে। আমি সবচেয়ে খুশি যে আমি যেটা দেখলাম যে আমি যে সমস্ত ইনভেস্টিগেশন তদন্ত, আমার নিজস্ব তদন্ত থেকে আমি যে এপিসোডগুলো লিখেছি, এর মধ্যে অলমোস্ট স্পেশালি আমি বলবো যে আমি যে রৌমারি ওই মানে ভারতের সাথে যে ক্রাইসিসগুলো হয়েছিল, পদুয়া রৌমারিতে যেগুলো হচ্ছিল, ওগুলার পরে আমি একটা ইনভেস্টিগেশন করেছিলাম যে এরপর থেকেই যারা বিডিআর পিলখানা থেকে বিডিআর থেকে যারা চাকরিচ্যুত হয়েছিল এদের গ্রুপের সাথে কানেকশন তৈরি করে, ওইটার পর থেকে তারা ডেডিকেটেড ভাবে শুরু করে। এবং যেহেতু তাদের বিএসএফ এর মধ্যে হচ্ছে তাদের যে সমস্ত অফিসার, দে আর নট মিলিটারি অফিসার্স, আমাদের অফিসার হচ্ছে মিলিটারি অফিসার। সো এই কারণে তারা যুদ্ধের মধ্যে বুঝতে পেরেছিল যে পদুয়া রৌমারিতে তারা টিকতে পারেনি বিকজ অফ বিডিআর সৈনিকদের দেয়ার ভ্যালর অ্যান্ড মিলিটারি লিডারশিপ। সো এই কারণেই তারা বিডিআর সৈনিকদের মধ্যে এগুলা ঢুকানোর চেষ্টা করে। এবং আমি দেখলাম এক্স্যাক্টলি কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে স্যার বলেছেন যে ওই জিনিসগুলো ওনারা ধার্তব্যে নিয়েছেন, বিডিআর পদুয়া রৌমারি এর ইনসিডেন্টগুলো, এবং এরপরে তার মানে অনেক কিছু এসছে। এবং স্যার ডেডিকেটেড ভাবে যে কতজন ভারতীয় নাগরিক এসেছিল, কতজন বের হয়ে যাওয়ার রেকর্ড নাই। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা বলবো, আমি আমার ইনভেস্টিগেশনে আমি একটা জিনিসই আমি ভুল বলেছি, একদম ক্লিয়ারলি বলি। আমি বলেছিলাম যে শেখ হাসিনা জানতো এরকম একটা জিনিস হবে, কিন্তু এতগুলো অফিসার মেরে ফেলবে এটা শেখ হাসিনা জানতো না। আমার অ্যাসেসমেন্টে মনে হয়েছিল যে শেখ হাসিনা এত বড় হারামি না। আমি বলেছিলাম যে কিছু সিনিয়র অফিসার, বিজ্ঞ গোয়েন্দা, তারা বলেছেন না তুমি এটা কি বলতেছো, শেখ হাসিনা পুরোপুরি জানতো, তাদের অভিজ্ঞতা বেশি আমার থেকে। বাট আমার অ্যাসেসমেন্টে তখন মনে হয়েছিল যে শেখ হাসিনা নিজে মাত্র ক্ষমতার মসনদে বসলো, এখনই এরকম একটা ক্রাইসিস করবে, তার ইয়াটা এখনো পোক্ত হয় নাই, কিন্তু সেইটার সাথে জড়িত ছিল। এটার ডিরেকশনটা শুধু যে ফজলুর রহমান স্যারের থেকে আসছে তা না। এই যে আমরা এর আগে আমি বলেছিলাম যে এটার সাথে সোহেল তাজ জড়িত, যে বিডিআর সৈনিকরা যে পালিয়ে গেছিল তার সোহেল তাজ জড়িত, এটা নিয়ে একটা বিশাল অনেক পক্ষই তার পক্ষে দাঁড়িয়েছে যে না, সোহেল তার জড়িত না। এখন ইনভেস্টিগেশনে বেরিয়েছে যে এই ঘটনার মাস 2 আগে সোহেল তাজ বলেছে যে সে নেক্সট বিডিআর মহাসম্মেলনে সে নাকি বিডিআর এর পোশাক পরে যাবে, এবং এই কারণে সে 14 থান কাপড় মানে হচ্ছে এক একটা থানে হচ্ছে 9 থান, এক একটা থান দিয়ে 14টা বিডিআর সৈনিকের ইউনিফর্ম হয়, 14 সেট ইউনিফর্ম হয়। সো 9x14। সো এতজনের বিডিআর এর পোশাক। এবং পরবর্তীতে এখন আরো ইনসাইড স্টোরিতে জানা গেল এগুলো অ্যাকচুয়ালি ছিল নানকের ডিমান্ড। এখানে তো নানকের ডিমান্ড যে এতজন বিডিআর এর সৈনিক। সো এই জিনিসটা অলরেডি বিডিআর এর সৈনিক যারা আছে, তারা তো বিডিআর সৈনিক, তাদের ইউনিফর্ম পায়, তাদের দরকার নাই। সো বাইরের কেউ আসলেই তাদেরকে বিডিআর ইউনিফর্মে ঢুকাইতে হবে। এবং এতদিন যে সমস্ত জিনিস আমি প্রমাণ পাই নাই, যে ছাত্রলীগ যুবলীগেরা ঢুকছিল, যেহেতু নানক চাচ্ছে এটা, এবং প্লাস হচ্ছে ভারতীয় যারা স্পেশাল ফোর্সের মেম্বার যারা ঢুকেছিল, এটা কনফার্ম।
ফার্স্টে আমি ফজলুর রহমান স্যারকে স্যালিউট টু ইউ স্যার। আপনি কাজটা এক্সেলেন্ট একটা কাজ করছেন। স্পেশালি এই রিপোর্টটা এত ডিটেলসে গিয়েছেন, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, খুব ডিটেলস গিয়েছেন, হার্ড ওয়ার্ক করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইটাই দরকার ছিল। আমাদের সেনাবাহিনীর অনেক অফিসার আছে যারা ওই সময় ইনভেস্টিগেশনের সাথে জড়িত ছিল, কারণ তারা এভিডেন্সগুলো লুকিয়ে ফেলেছিল। তা আমি এখন নিশ্চিত যে এই এভিডেন্সগুলো অবশ্যই স্যার ওখানে পেয়েছেন, এবং স্যারকে আরো যেটা সাধুবাদ জানাই যে স্যার ভারতকে ভারত নামিয়ে ডেকেছেন, প্রতিবেশী রাষ্ট্র বলেননি। যদিও প্রফেসর ইউনুস তার সরকারি ইয়াতে ডিপ্লোম্যাটিক ভাবে প্রতিবেশী রাষ্ট্র বলেছে বা বহির্শত্রু বলেছে সম্ভবত, কিন্তু উনি ভারতকে ভারতই বলেছেন। আমাদেরকে ভারতকে ভারতই বলতে হবে, ভারতকে ভারতই বলতে হবে। এখন এই যে কমিশনার, প্রথমে আপনার মনে আছে যে আমরা যখন যখন আচ্ছা, এখানে আমার একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনি ব্রিগেডিয়ার জেনারেল হাকিম স্যারকে দোষী হিসাবে সাব্যস্ত করলেন, কিন্তু এখানে জেনারেল ওয়াকারের নাম নাই। আবার আমি কনক স্যার ভাইয়ের শো দেখতেছিলাম, ওখানে উনি বললেন যে জেনারেল ওয়াকারকে ধন্যবাদ, বা আমার কোর্সমেট বন্ধু সুমনও বললো জেনারেল ওয়াকারকে ধন্যবাদ, উনি নিজে গিয়ে কমিশনে গিয়ে সাক্ষী দিয়েছেন। তার কি কোনো অল্টারনেটিভ ছিল? তাকে কি বলে, কমিশন বলেছিল যে ইউ মে গিভ অনলাইন অর ইউ ক্যান গিভ এ রিটেন স্টেটমেন্ট, বাট হি অ্যাপিয়ার্ড ইন দ্য কোর্ট। আমার কথা হচ্ছে, আপনি সেনাপ্রধানকে এই চান্সটা দিবেন কি জন্য? আপনাকে তার ক্রস চেকিং করতে হবে না? এখানে আমি বলবো ফজলুর রহমান স্যার এখানে কম্প্রোমাইজ করেছেন, যেহেতু উনি সার্ভিং সেনাপ্রধান। একটা জিনিস বুঝতে হবে, সার্ভিং সেনাপ্রধান হতে পারেন, কিন্তু এখানে যদি সেনাপ্রধান শুধু ওখানে কোম্পানি কমান্ডার হিসেবে ছিলেন এবং জেনারেল ওয়াকার যেটা বলেছেন ওইটা উনি শুনতে বাধ্য হয়েছেন, এটা হলে শেষ ছিল। কিন্তু দেখেন, ওই জায়গায় 26 লং কোর্সের একজন মেজর ছিল, ডিজিএফআইতে যে চাকরি করে, সে আমার কাছে সরাসরি বলেছে, কনক স্যারের ভাইয়ের ওখানে শোতে আসছিল, সে ওখানে গিয়ে ওখানে নিজের কানে শুনেছে জেনারেল ওয়াকার বলতেছে হাকিম স্যারকে আপা না করছে, জেনারেল তারেক সিদ্দিকে না করছে, ওখানে অপারেশন করা যাবে না। সেই মেজর এখন থাকে হচ্ছে টেক্সাসে। এই যে বৈষম্য অফিস, যে সমস্ত অফিসাররা বৈষম্যের শিকার হইয়া প্রমোশন রিয়াটিয়া যারা স্যাক্ট হয়েছে, কাউরে কোনো কিছু দেয় নাই। জেনারেল বাড়ি, ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি গিয়া সারেন্ডার করছে, ওনাকে স্যাক করে দিছে চাকরি থেকে, আর ওই অফিসারকে ফুল বেনিফিট দিয়ে দিছে, দিয়া সে মুখ জিপ। কারণ কি, উনি জানে যে উনার সাক্ষী, উনি যে আপাকে বলেছে ওই সাক্ষীটা যাতে না আসে। এবং আমি বলবো ফজলু স্যার, আপনি জেনারেল ওয়াকারকে আপনি যদি এই সুযোগটা দেন, ইউ আর কম্প্রোমাইজিং ইট। উনি তাকে অনলাইনে দিতে বলবেন কি জন্য? উনি ওখানে বলেছে, অবশ্যই জেনারেল হাকিম এই কথাটা বলেছে যে আপা বলেছে অপারেশন করা যাবে না, এবং আপনি বলেছেন ফজলু স্যার, আপনি ওখানে বলেছেন যে কোনো ওখানে একটা প্যারালাল কমান্ড তৈরি হচ্ছিল। হোয়াট ইজ দ্যাট এক্সপ্লেনেশন অফ দ্যাট প্যারালাল কমান্ড? আচ্ছা স্যার, সরি স্যার, আমি আপনারা কিছু বলতেছি না, আই এম শিওর, আমি তো পুরো রিপোর্টটা পড়িনি, আপনি নিশ্চয়ই রিপোর্টের মধ্যে সবকিছু লিখেছেন, কিন্তু আমি এই জেনারেল ওয়াকারের নামটা এখানে আসা উচিত ছিল। ইটস নট দ্যাট আই এম অলওয়েজ আফটার জেনারেল ওয়াকার, ইটস ভেরি ক্লিয়ার। উনি যদি ওই পর্যন্ত হয়ে থেমে যেত তাহলে কোনো সমস্যা ছিল না। উনি এর পরে 5ই আগস্টের আগে ছাত্রদেরকে গুলি করতে অর্ডার দিচ্ছে, তার লোকজন গুলি করছে, গুলি থামাইছে। উনি প্রফেসর ইউনুসকে ইয়া হইতে দেয় নাই, বাধা সৃষ্টি করার চেষ্টা করতেছিল প্রধান উপদেষ্টা হওয়া থেকে। তারপরে উনি প্রফাউন্ড রিফাইন্ড আওয়ামী লীগকে এখানে বসাইতে চাইছে। উনি আবার ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে, এবং তার পরবর্তীতে উনি আইসা বিডিআর এর যে ওই যে আপনারা সবাই জানেন যে এর আগের ইয়াটাতে বলেছিল উনি কি বলে রাওয়াতে উনি গিয়ে বলেছিলেন কি, উনি বলেছেন যে এটা বিডিআর এর সৈনিকরাই করেছে, ফুল স্টপ। এবং আরেকটা জিনিস আমি বলি, উনি চাচ্ছিলেন, উনি তো একটা পাওয়ার প্লে, উনার পাওয়ার এখন কমে যাচ্ছে, দিন দিন যত যাচ্ছে পাওয়ার, উনি একটা পাওয়ার প্লে করে ওইটাকে কমিটি বানাতে চেয়েছিলেন। কমিটি হইলে কমিটির ওই স্ট্রেংথটা থাকতো না।
যাকে তাকে ডাইকে আনা ইয়া করা, তাই একটা কমিশন। তখন এই কমিশন নিয়ে আপনার মনে আছে আমি একবারই লাইন ক্রস করেছিলাম, বলেছিলাম যে এরপরে তো আপনি আমেরিকায় আসবেন, আমেরিকাতে যেমন রাস্তাঘাটে দেখা হবে 2 কালে থাপ্পড়াবো আপনারে, জেনারেল ওয়াকারকে বলছিলাম। হ্যাঁ, এইটার পরেই ওই কমিশনটা রাজি হয়েছে, কারণ বিকজ উই আর লুজিং টেম্পার। এখনো অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারকে তখন ক্ষমা দেওয়া যেত, ঠিক আছে, উনি আন্ডার কমান্ড ছিল, কিন্তু এত কিছুর পরে উনার নামটা নেই, আমি একটু হতাশ হলাম। এখানে জেনারেল ওয়াকারের নামটা থাকা উচিত ছিল, এবং উনি ওখানে মিথ্যা বলেছেন রাওয়াতে বসে যে শুধু বিডিআর এর সৈনিকরা এই কাজটা করেছে। শুধু বিডিআর এর সৈনিকরা করে না, এখন এটা প্রুভড। আমরা যখন জেনারেল মামুন খালেদের নাম বলতাম, জেনারেল ইমরুল কায়েসের নাম বলতাম, এক পার্টি আসতো যে গুজবের কারখানা। ইনফ্যাক্ট এখানেও আমাকে এই ইয়ার মধ্যে অনেকে গুজব টুজব বলে যাচ্ছে, কিন্তু একটা মনে রাখবেন যে এখন পর্যন্ত বিডিআর পিলখান্ডিকে যা বলেছি সত্য প্রমাণিত হয়েছে। জেনারেল জিয়াউল হাসান সম্বন্ধে যা বলেছিলাম, যা লিখেছিলাম গত 4-5 বছর ধরে, ওইটার আমি বলেছি 10%, এর থেকে মোর 90% আরো বেশি বাইর হয়েছে। জেনারেল আজিজের কথাটা বাদ দিলাম। সো এখন আমি বলবো যে প্রথম আমাদের দাবি হচ্ছে এই বিডিআর পিলখানা যে রিপোর্টটা আছে এটাকে পাবলিক করেন স্যার, এটাকে পাবলিক করেন। পাবলিক যদি না করে আমাদেরকে জানতে হবে জিনিসটা এখানে কি, কারা কারা এটার সাথে দোষী, এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনি বলে দিলেন মুলনি সাহা, জয়ীম মামুন এরা এই কি তাদেরকে তাদের পক্ষে কথা বলে এটার মধ্যে ইয়া করার আপসাইড ডাউন করার চেষ্টা, ভুল ইনফরমেশন দিয়েছে, এটার পানিশমেন্ট হইতে হবে। ইভেন আমি স্যারের ফজলু স্যারের সৎ ইচ্ছা নিয়ে কোনো ইয়া নাই, বর্তমান প্রেজেন্ট যে আইজি আছেন ওনার এগেন্স্টেও কিন্তু কথা বলে উনি বলেছেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন উনি ইনফরমেশন হাইড করেছেন, এটা এখানে আছেন। এবং অ্যামেজিংলি হচ্ছে এই রিপোর্টটা উনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হ্যান্ড ওভার করেছেন, যেখানে রিকমেন্ড করা আছে। দ্যাটস দ্য বিউটি অফ ল অ্যান্ড অর্ডার, মানে জাস্টিসের ইয়া হচ্ছে এটা। সো আমি মনে করি যারা এটার সাথে জড়িত তাদের সবাইকে এখন এই কমিশনের রিপোর্ট অনুযায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ধন্যবাদ। আরো কিছু থাকলে পরবর্তীতে কথা বলবো। অ্যাকচুয়ালি যখন এই রিপোর্টটা পুরো হাতে পাবো তখন আরো বিস্তারিত বলবো। আচ্ছা, আরেকটা যদি পয়েন্ট বলি, জেনারেল আমার বন্ধু সুমন বলেছে যে ব্রিগেডিয়ার হাকিম স্যারের পক্ষে কথা বলেছে যে উনি হ্যাঁ কমান্ড রেসপন্সিবিলিটি আছে, বাকি নাই। বাট আমার কথা হচ্ছে উনি ছিলেন হচ্ছে জেনারেল মঈন আহমেদের ডান হাত, এবং জেনারেল মঈন আহমেদ, আপনারা যদি কেউ না, উনি এখন ব্রিগেডিয়ার জেনারেল, বাট অ্যাকচুয়ালি জেনারেল মঈন আহমেদ তাকে অলরেডি মেজর জেনারেল অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল, মেজর জেনারেল অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল, এবং 46 ব্রিগেড কমান্ডার উনি ইয়ার আগ মুহূর্তে, মানে লাস্ট মুহূর্তে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে তখন এটা ক্যান্সেল করছে, কিন্তু জেনারেল দিয়ে দিয়েছিল। সো তার ওই ট্রাস্ট, এখন আমি যদি জেনারেল মঈন আহমেদকে দোষী ধরি আর তার ফার্স্ট লেফটেন্যান্টকে বলি তার কোনো দোষ নাই, ইটস নট। এটা হচ্ছে উনি ইন ডিসগাইজ জেনারেলের আদেশটা ওই কমান্ড রেসপন্সিবিলিটির ওখানে উনি ইয়া করার চেষ্টা করেছেন। আমার মতে ফজলু স্যার যেটা বলেছেন যে র্যাব, আর্মি এদের কোনো আদেশের প্রয়োজন ছিল না, কারণ MBML এটা সাপোর্ট করে। আমার স্পষ্ট মনে আছে যে জেনারেল এরশাদ, মরহুম জেনারেল এরশাদ এই ঘটনার পরে বলেছিল যে আর্মির জন্য এটা হাফ অ্যান আওয়ারের জব। যখন কোথাও মিউটিনি হয় কোনো কারো পারমিশনের দরকার নাই, MBML কাভার্স ইউর অ্যাকশন অ্যান্ড ইউ ক্যান জাস্ট লঞ্চ অ্যান অপারেশন। আপনি এটা করেননি। হ্যাঁ, আমি মেনে নিতে পারি আপনি সাহস করে উঠতে পারেননি, বাট এর মানে তো আপনি নির্দোষ না। এর ভিতরে যে সমস্ত অনিয়ম হয়েছে, যে সমস্ত ক্রাইম হয়েছে, এই ক্রাইমের দায়ভার আপনি, কারণ আপনি টাইম মতো অ্যাকশন নেন নাই। সো এখানে যারা আছেন, যারা এটার সাথে জড়িত সরাসরি, তাদের প্রত্যেককে শাস্তি আওতায় আনার দাবি জানাচ্ছি। ধন্যবাদ।